হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একেবারে নতুন একটা অনগোয়িং ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো ডেস্টিনি অ্যান্ড সেভিং। আমি জানি আপনারা সবাই ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা খুবই পছন্দ করেন, তাই তো মনের মতো একটা ড্রামা পেয়েছি আর অমনি নিয়ে হাজির হয়ে গেলাম। আগে আমি অন্য একটা ড্রামা এক্সপ্লেন করছিলাম, যদিও ড্রামাটি এখনো এক্সপ্লেন করে শেষ করে উঠতে পারিনি, কিন্তু আপনারা চিন্তা করবেন না, এর প্রথম পার্টের পরে আমি ওই ড্রামাটিও কন্টিনিউ করব। যেহেতু এটি একটি অনগোয়িং ড্রামা এবং অনগোয়িং ড্রামাগুলো শেষ হতে একটু লেট হয়, মাঝখানে এপিসোডগুলো আসতে একটু দেরি হয়, সেজন্য যখন এই ড্রামাটি আসতে দেরি হবে ওই সুযোগে আমি ওই ড্রামাটি এক্সপ্লেন করে শেষ করে দিব। তো ওই ড্রামাটির জন্য চিন্তা করবেন না, খুবই দ্রুত ওই ড্রামাটি আসবে। তো চলুন আজকে এই ড্রামাটি উপভোগ করি। এখানে আমরা দেখতে পাবো একজন এনসিয়েন্ট গড, যে কিনা স্বর্গে থাকে। সেই গড প্রেমে পড়ে যায় একটা ফোনিক্স পাখির, কিন্তু ভাগ্য তাদের সহায় থাকে না, তাই তো দুজনেই মারা যায় এবং তারপরে আবার তাদের পুনর্জন্ম হয়। পুনর্জন্মের পরেই তাদের কিভাবে দেখা হবে আর কিভাবেই বা প্রেমের সূচনা হবে বা তাদের ভাগ্যে কী বা অপেক্ষা করে আছে সেটা দেখতে হলে চলুন ড্রামাটি শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা স্টোরি দিয়ে, যেখানে আমাদের বলা হয় তখনকার সময়ে ইমমর্টাল, মর্টাল এবং ডেমনরা একই সঙ্গে তিনটা রাজ্যে বসবাস করত। পৃথিবীতে তখন শতবর্ষীয় একটা টোকেন ছিল। এই টোকেন এই তিনটা রাজ্য থেকে শক্তি সংগ্রহ করত। এই টোকেনের এতটাই ক্ষমতা ছিল, এই টোকেন দিয়ে যে কাউকে বাঁচিয়ে নেওয়া যেত। তাই তো পৃথিবীর এবং ইমমর্টাল আর ডেমন রাজ্যের সবাই ওই টোকেনটা নিতে চাইতো। আর এটা নিয়েই ডেমন এবং ইমমর্টাল রাজ্যের ভিতরে একদিন যুদ্ধ বাঁধে, আর এই যুদ্ধে শহীদ হয়ে যায় ডেমন রাজ্যের লর্ড এবং একই সঙ্গে ইমমর্টাল রাজ্যের একটি মেয়েও। ওই মেয়েটির নাম ছিল উচিং। উচিং মূলত ডেমন রাজ্যের ওই লর্ডকে ভালোবাসতো। একই সঙ্গে ওই টোকেনের কারণে দুজনকেই প্রাণ হারাতে হয়, কিন্তু মেয়েটির কোনো দোষ ছিল না। তারপরেও ভালোবাসার মানুষের কারণে সে নিজের প্রাণটিও বলি দেয়। স্বর্গরাজ্য এবং ডেমন রাজ্যের ভিতরে অনেক ডেমন এবং ইমমর্টাল মারা যায়, কিন্তু ওই টোকেনটিকে তো সিল করতে হবে, আর টোকেনটিকে সিল করতে ব্যবহার করা হয় ইমমর্টাল রাজ্যের যে গড অফ ওয়ার ছিল, মানে যুদ্ধের দেবতা, সেই যুদ্ধের দেবতার আদিম আত্মা। এবং 1000 বছর ধরে যুদ্ধের দেবতা একটি বরফ সাগরের নিচে আজও সিল হয়েই আছে। এখন আমাদের বর্তমান সময় দেখানো হয়, যেখানে আমরা ডানা রাজ্য দেখতে পাই। উচিং কিন্তু মূলত এই ডানা রাজ্যেরই একজন পরী ছিল, যে একটা ডেমন লর্ডের প্রেমে পড়েছিল এবং তাকে মরে যেতে হয়েছিল। তাই তো ডানা রাজ্যের কেউ কেউ উচিং এর বিরুদ্ধে অনেক বাজে বাজে কথা বলতো। আর উচিং এর ছোট বোনের নামই হলো নি হুয়াং, যে আমাদের এই ড্রামার নায়িকা। নি হুয়াং সেই সব লোকের সঙ্গে ঝামেলা করতো বা তাদের শিক্ষা দিত যারা তার বোনের নামে খারাপ বলতো। নি হুয়াং বলে, আমার বোন কোনো অন্যায় করেনি, আমার বোন কেবল ভালোবেসেছে, একজন ডেমনকে ভালোবেসেছে, এটা তো কোনো অন্যায় নয়, এবং যে আমার বোনকে নিয়ে খারাপ বলবে তাকে আমি শাস্তি দিব। আর ও নিজেও চায় ওর বোনের আত্মাটাকে আবারও ফিরিয়ে আনতে। ওর বোনের আত্মাটাকে ফিরিয়ে আনতে গেলে ওকে শতবর্ষীয় একটা ডানাওয়ালা পাখা লাগবে, যে পাখাতে করে ও সেখানে যেতে পারবে যেখানে ওর বোন মারা গিয়েছিল। সেখানে গেলেই হয়তো ওর বোনের আত্মাকেও উদ্ধার করতে পারবে। ও সেই বরাবর যাচ্ছিল। এই জায়গাটির নাম হলো লিজিন স্বর্গ। লিজিন স্বর্গে কেউ ঢুকতে পারে না, কিন্তু নি হুয়াং খুব দ্রুতই এখানে ঢুকে যায় এবং ও একটা পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছিল। পাহাড়ের উপরে উঠেও আনইউজুয়াল কিছু দেখতে পায়, মানে অস্বাভাবিক কিছু দেখে থমকে যায়। তখনই আমরা দেখি এই পাহাড়ের ভিতরে কেউ একজন বন্দী হয়ে আছে। এটাই সেই যুদ্ধের দেবতা, যার নাম বাইয়ান। বাইয়ান মূলত এখান থেকে 1000 বছর আগে ওই টোকেনটাকে সিল করতে নিজের আদিম আত্মাকে ব্যবহার করেছিল, কিন্তু নি হুয়াং এখানে আসার সাথে সাথে বাইয়ান জাগ্রত হয়ে যায় এবং নি হুয়াং এর গলা টিপে ধরে বলে, তুমি কে? নি হুয়াং বলে, আমি তোমাকে বাঁচিয়েছি আর তুমি কিনা আমাকে মারছো। সাথে সাথে বাইয়ান একটা ড্রাগন হয়ে যায়, মানে বাইয়ান এখন দুর্বল ছিল। হ্যালো এভরিওয়ান, মোসবেটে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে এখানে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম।
এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। এখানে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখারও সুযোগ রয়েছে। নিচে আমার প্রোমো কোড KOPO4 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্বর্গরাজ্যের কিছু দেবতা লিজেন্ড স্বর্গের দিকেই আসছিল। মূলত ওরা এই জায়গাটা পাহারা দিত। এই লোকের নাম হলো তং। এই লোকটি এসে এখানে উপলব্ধি করে যে অন্যরকম কিছু দেখা যাচ্ছে বা অন্যরকম শক্তির গন্ধ পাওয়া যাচ্ছে। লোকটি তখন এখানে একটা শতবর্ষীয় ডানাওয়ালা পাখা পায় এবং সেটাকে নিয়েই চলে আসে রাজ্যে। এখানে এসে জানায়, আমার মনে হয় লিজেন্ড হ্যাভেনে কোনো একটা কিছু হয়েছে। তখন স্বর্গরাজ্যের যে দেবতা মানে রাজা ছিল, সেই রাজা বলে, তাহলে মনে হয় যুদ্ধের দেবতা এত বছর পরে ফিরে আসছে, এটা তো সুসংবাদ। এদিকে আমরা দেখতে পাই যেহেতু যুদ্ধের দেবতা এখন তার অরিজিনাল ফর্মে ফিরে গিয়েছিল, মানে একটা ড্রাগন হয়ে গিয়েছিল এবং সে খুবই দুর্বল হয়ে পড়েছিল, তাই তাকে নি হুয়াং বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠান্ডায় মরে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য গরম জলের ব্যবস্থা করে দিচ্ছি। এটা বলে ও গরম জলের ব্যবস্থা করে দেয় আর এরপরে নিজে একটু ঘুমিয়ে নেয়। যখন নি হুয়াং ঘুমাচ্ছিল তখন আমরা দেখতে পাই বাইয়ান তার আবারও মানুষ ফর্মে ফিরে এসেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে ও মেয়েটির দিকে তাকিয়ে থাকে আর বলে, কে তুমি, কেন বা এখানে এলে? এদিকে আমরা সেই পাখাটা দেখি, যে পাখাটা নিয়ে কোনো একটা কিছু ভাবছিল এই লোকটি। এদিকে আবারও আমাদের নি হুয়াংকে দেখানো হয়। নি হুয়াং পানির দিকে তাকিয়ে দেখে এখানে সেই ড্রাগনটা নেই। তখনও পিছন দিকে তাকিয়ে দেখে ড্রাগন রাজ তখনও তার হিউম্যান ফর্মে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই নি হুয়াং ওর কাছে যায়, বাইয়ানকে বলে, শোনো, আমি তোমাকে এই নিয়ে 2 বার বাঁচিয়েছি, তাই আমি কি কারণে কেন এখানে এসেছি আর জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? আমি এখানে আমার একটা দরকারে এসেছিলাম, কিন্তু আমার পাখাটা কোথায়? ও কোথাও পাখাটাকে দেখতে পায় না। কিন্তু নি হুয়াংকে বাইয়ান বলে, কে তুমি, কি তোমার উদ্দেশ্য? লিজেন্ড হ্যাভেনে কেউ তো সহজে যেতে পারে না। তুমি কি বাহিরের দুনিয়া থেকে এসেছো? সেখানকার আবহাওয়া এখন কেমন? এরপরে নি হুয়াং ওকে বোঝায় সেখানকার আবহাওয়া এখন গরম। এতে খুব খুশি হয় বাইয়ান আর বলে, বাহিরের দুনিয়া এখন গরম? মানে ও যেহেতু 1000 বছর ধরে বরফের নিচে আটকা পড়েছিল, তাই ও একটু উষ্ণতা খুঁজছিল। নি হুয়াং বলে, আমি এখানে একজনকে খুঁজতে এসেছিলাম, কিন্তু আমার পাখাটাকে হারিয়ে ফেললে আমি এখান থেকে বের হব কি করে? আমি জানি না আমি কেন এখানে এসে পড়লাম। আমার পাখাটা আমাকে এখানে নিয়ে এলো। তুমি এর বেশি আমার কাছে কিছু জানতে চাইবে না। যুদ্ধের দেবতা তখনও বারবার ওকে প্রশ্ন করতে লাগে, কেন এখানে এসেছো? আর হঠাৎ করে ওকে বরফে পরিণত করে দিয়ে সামনের দিকে চলে যায়, কারণ যুদ্ধের দেবতা বুঝতে পেরেছে এখানে অস্বাভাবিক কোনো কিছু ঘটছে। যেহেতু বাইয়ানের প্রিমোর্ডিয়াল সোল দিয়েই মূলত ওই টোকেনটাকে সিল করা ছিল, যেহেতু এখন সে উপরে উঠে এসেছে, তাই ওই টোকেনটাও আনস্টেবল হয়ে গিয়েছে। বাইয়ান ওটাকেই চাপানোর চেষ্টা করছিল। তখন ওর সঙ্গে গিয়ে তাল মিলিয়ে দেয় আমাদের নায়িকা নি হুয়াং। দুজনে মিলে ফাইট করতে লাগে ওই টোকেনটার বিরুদ্ধে এবং টোকেনটা ওদেরকে ভিতরে নিয়ে আবারও উপরে আঁচড়ে ফেলে দেয়। আর এখানেই ওদের দুজনের ভাগ্য একসঙ্গে জোড়া লেগে যায়। নি হুয়াং বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়ে, তাই নি হুয়াংকে সুস্থ করার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেয় বাইয়ান। বাইয়ান ওকে অনেকটাই সুস্থ করে ফেলেছিল এবং ওকে কিছুক্ষণ ওখানে রেখে দেয় এবং গরম পানিতে নিয়ে ওকে আরও বেশি করে এনার্জি দিতে লাগে যাতে নি হুয়াং সুস্থ হয়ে ওঠে। তারপরে এই অবস্থা। যাই হোক, পরে যখন দুজনেরই ঘুম ভাঙে তখন নি হুয়াং বলে, তুমি এভাবে আমাকে আটকে রাখতে চাইছো, কিন্তু দেখো আমি তোমাকে পছন্দ করি না। আমি এখানে আমার এক আত্মীয়র খোঁজে এসেছি, আমি তাকে খুঁজতেই যাচ্ছি। শুধু শুধু তোমার সাথে সময় নষ্ট করার আমার কোনো টাইম নেই। কিন্তু তখন ওকে ধরে নিয়ে হ্যাভেনে চলে আসে বাইয়ান। বাইয়ানকে দেখে সবাই কুর্নিশ করে আর বলে, যুদ্ধের দেবতা অবশেষে ফিরে এসেছে। কিন্তু নি হুয়াং এর এতে যেন কিছুই মনে হয় না। কিন্তু নি হুয়াং যেন বাইয়ানকে একদমই পাত্তা দিচ্ছিল না, সে বাইয়ানের নাম ধরে ডাকছিল। তখন আমরা একটা ডিসাইপেলকে দেখতে পাই যে মূলত বাইয়ানেরই ডিসাইপেল। বাইয়ান সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় নি হুয়াং এর আর বলে যে ও আজ থেকে আমার কাছে দীক্ষা গ্রহণ করবে। এরপরে বাইয়ান চলে আসে রাজার কাছে, রাজাকে কুর্নিশ করে। সবাইকে ওই এটা বলেছে ওর সাথে যে মেয়েটি এসেছে সে মেয়েটি আসলে একটা মাছ, ও আসলে একটি কই মাছ। মানে মেয়েটি তো একটা ফোনিক্স পাখি, কিন্তু বাইয়ান কাউকে জানতে দেয় না এ একটা ফোনিক্স পাখি বা ডানা সম্প্রদায় থেকে এসেছে। বাইয়ান নি হুয়াংকে বলে যে তুমি আসলে একটা পাখি আমি জানি, কিন্তু আমি তোমার অরিজিনাল ফর্মটাকে এখন লুকিয়ে রেখেছি, ওটাকে সিল করে দিয়েছি। এখন থেকে যে তোমাকে দেখবে সে মনে করবে তুমি একটা কই মাছ,
কারণ আমি কাউকে জানতে দিতে পারি না তোমার আসল পরিচয়, যতদিন না আমি নিজে জানতে পারছি কেন তুমি ওই হ্যাভেনে গিয়েছিলে। তারপরে দেখা যায় যে নি হুয়াং আসলেই একটা কই মাছ হয়ে গিয়েছে। নি হুয়াং বলে, কি বাজে গন্ধ, তুমি এখনই আমাকে পাখিতে পরিণত করো, আমার কিন্তু খুবই রাগ হয়ে যাচ্ছে। তাছাড়া মাছ সারাক্ষণ পানিতে থাকে আর পাখিরা পানি ভয় পায়, আমি পানি খুবই ভয় পাই, তুমি আমাকে এখনই পাখিতে পরিণত করো। বাইয়ান বলে, আমি তোমাকে পরিণত তখনই করব যখনই আমি জানতে পারবো যে তুমি কেন ওই স্বর্গে গিয়েছিলে আর কিভাবেই বা গেলে। নি হুয়াং বলে, আমি তোমাকে বলেছি না আমার খুব আপন একটা মানুষকে আমি খুঁজতে গিয়েছিলাম। বাইয়ান বলে, তোমার আপন সেই মানুষটাকে? নি হুয়াং বলে, আমার সেই আপন মানুষটা হলো আমার বড় বোন, আমি তাকে খুঁজতেই গিয়েছিলাম। এতে বাইয়ান একটু হ্যাপি হয়ে যায় যে মেয়েটি তাহলে তার ভালোবাসার কোনো মানুষকে নয় বরং তার বোনকে খুঁজতে গিয়েছিল। এরপরে আমরা বাইয়ানকে দেখি সে তংয়ের সঙ্গে কথা বলতে এসেছিল। তং বাইয়ানকে বলে, আপনি ফিরে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আপনি কি জানেন আমি কি আশ্চর্য একটা জিনিস পেয়েছি। এরপরে তং ডানাওয়ালা সেই পাখাটাকে দেখায় আর বলে, এটা আমি ওই হ্যাভেনের সামনে দেখেছি। সাথে সাথে বাইয়ানের মনে পড়ে, আরে এই পাখাটা তো নি হুয়াংয়ের, ওটা খুঁজতেই তো এখানে এসেছে, কিন্তু কিভাবে এই লোকটির কাছ থেকে পাখাটা নিবে, কারণ ও সবাইকে এটা বলেছে যে নি হুয়াং ওর এখন নতুন ডিসাইপেল, মানে ওর শিষ্য, এবং নি হুয়াং একটা কই মাছ। না হলে সবাই তো নি হুয়াংকে এটা নিয়ে বাজাবাজি করে দিবে এবং সবাই এটা জানতে চাইবে কেন নি হুয়াং ওই স্বর্গে গিয়েছিল, নি হুয়াং এর আলাদা কোনো একটা ইন্টেনশন আছে, বা নি হুয়াং কোনো একটা ডেমন, হেন তেন অনেক কথা বলতে পারে। বাইয়ানের যে ছেলে শিষ্যটি ছিল সেই শিষ্য নি হুয়াংকে একটা পানির কাছে এনে বলে, তুমি তো একটা মাছ, যাও এখন তুমি গোসল করে নাও। নি হুয়াং কোনোভাবেই পানিতে নামবে না, কিন্তু ছেলেটি ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। নি হুয়াং সাঁতার কাটতে পারে না, ও হাবুডুবু খেতে লাগে আর মনে মনে বলতে লাগে, বাইয়ান তুমি এসে আমাকে উদ্ধার করো। বাইয়ান যখনই জানতে পারে যে নি হুয়াং পানিতে পড়ে গিয়েছে, বাইয়ান দ্রুত করে ওই পানির কাছে আসে আর নি হুয়াংকে উদ্ধার করে। আর যেটা চিরায়ত ঘটেই থাকে পানির নিচে সেটাও হয়। এরপরে নি হুয়াং এর জ্ঞান ফিরে আসে, তখনও ওই ছেলেটিকে অনেক বকাঝকা করে আর বলে, বাইয়ান কোথায়। এদিকে আমরা বাইয়ানকে দেখতে পাই, বাইয়ান এসেছিল আবারও তংয়ের সঙ্গে দেখা করতে, আর ও তংকে বলে, তোমার কাছে যে পাখাটা আছে ওই পাখাটা তুমি আমাকে দিবে। তখন তং বলে, সামান্য একটা পাখা নিয়ে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন। ঠিক তখনই ওখানে ওরা দুইজন চলে আসে। তখন বাইয়ান বলে, ওই পাখাটা আমি আমার শিষ্যর জন্য চাই। শিষ্য বলতে ও ছেলেটিকেই বুঝিয়েছিল। এটা বুঝে ছেলেটি চুপ থাকলেও হঠাৎ করে কথা বলে ওঠে নিউ হাঙ্গার বলে, শতবর্ষীয় পাখা ওটা তো এ পর্যন্ত যেই বলে ওর মুখটা সিল করে দেয় বাইয়ান, কারণ বাইয়ান কোনোভাবেই এদের সামনে ধরা পড়তে দিবে না নিউ হুয়াংকে, কারণ এই লোকটি মানে তং নামের এই লোকটি খুবই স্বার্থান্বেষী একটি লোক এবং এ যদি কোনো কিছু জানতে পারে তাহলে খুবই খারাপ হয়ে যাবে। যাই হোক, নিউ হুয়াংকে আড়ালে ডেকে বাইয়ান বলে, পাখাটা আমি তোমাকে দিব, পাখাটা ওর কাছেই আছে, কিন্তু তুমি এখন থেকে যে কই মাছ আমি তোমাকে বলেছি তুমি সেই কই মাছ হয়েই থাকবে। এদিকে আমরা তংকে দেখি সে একটি এনসিয়েন্ট বুক পড়ছিল, সেখান থেকে জানার চেষ্টা করছিল ওই পাখা সম্পর্কে, আর তাতেই ওর মনে হয় নিউ হুয়াং সাধারণ কেউ নয়। এদিকে আমরা বাইয়ান এবং নিউ হুয়াংকে দেখতে পাই, এরা বেশ কয়েকদিন একসঙ্গে থাকার ফলে ওদের দুজনের ভিতরে খুব ভাব হয়ে গিয়েছে, আর বাইয়ান নিউ হুয়াংকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে তং ওদের দুজনের পিছনে লেগেই আছে। নিউ হুয়াং মেয়েটি আসলে কে সেটা উদ্ধার করার জন্য ও উঠে পড়ে লেগেছে, তাই তো সবার সামনে নিউ হুয়াংকে এবং বাইয়ানকে ডাকা হয়। রাজা জিজ্ঞেস করে, বলো এই পাখাটা কি তোমরা কি কোথাও দেখেছো? নিউ হুয়াংকেই জিজ্ঞেস করে। নিউ হুয়াং দেখা মাত্রই বলে, ওটা তো, তারপরে ও আবার থেমে যায় কারণ বাইয়ান বলেছে ওকে মাছ হয়ে থাকতে। তখন বাইয়ান বলে, ও আসলে একটা কই মাছ, ও এরকম কোনো পাখা চেনে না, ওকে আমার সাথে করে নিয়ে এসেছি, কিন্তু তাতে সবার এত সন্দেহ কেন হচ্ছে? কিন্তু সবাই নিয়ে হুয়াংকে প্রশ্ন করে কেন ওই হ্যাভেনে সে গিয়েছিল। ওই হ্যাভেনে অলরেডি পাহারাদার সব সময়ই থাকে, কেউ ওখানে ঢুকতে পারে না, তাহলে ওই মেয়েটি কিভাবে গেল? কেনই বা যুদ্ধের দেবতা ওকে এই মহলে ফিরিয়ে নিয়ে আসলো? তখনই বাইয়ান বলে, আপনারা আমার ভুল মার্জনা করবেন, আসলে আমি প্রথম দেখায় নিউ হুয়াং এর প্রেমে পড়ে গিয়েছিলাম, সেজন্য ওকে আমার সাথে নিয়ে এসেছি। এটা শুনে রাজা আরো রেগে যায় আর বলে, তুমি জানো না ত্রিভুবনের দায়িত্ব তোমার হাতে, ত্রিভুবনকে রক্ষা করতে হবে তোমাকেই, আর তুমি কিনা প্রেমে পড়েছো? একজন দেবতার প্রেমে পড়া মানায় না, তুমি জানো না এর শাস্তি কতটা? তখন নিউ হুয়াং কথা বলে ওঠে আর বলে সে মিথ্যা বলছে, আমি আসলে কোনো কই মাছ নই।
আমি মূলত একজন ফোনিক্স পাখি এবং আমি আমার বোনকে খুঁজতেই গিয়েছিলাম ওখানে। আর ওই ডানাওয়ালা পাখাটাও আমার, ওটাতে চড়েই আমি গিয়েছিলাম, এর বাইরে কোনো কিছুই নয়। কিন্তু কেন আমি ওই লি জিন স্বর্গে গিয়ে পতিত হই সেটা আমি জানি না। কেনই বা ওই দরজা আমি ভেদ করতে পেরেছি তাও আমি জানি না। আমি যাওয়ার পরে যুদ্ধের দেবতার কেন হুঁশ ফিরে এলো সেটাও জানি না। আর তারপরে আমি এখানে, এর ভিতরে আমার আলাদা করে কোনো ইন্টেনশন নেই। বাইয়ান তখন বলে, ওকে কই মাছ আমি বানিয়েছিলাম, সমস্ত দোষ আমার, যদি কোনো শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। রাজা তখন আরো রেগে যায় আর বলে, তোমরা দুজনেই শাস্তি পাবে, এবং স্বর্গের যে শাস্তি তা তো অনেক ভয়ানক হয়। বাইয়ান সেটা খুবই ভালো করে জানে। বাইয়ান তখনই ওখান থেকে নিয়ে হুয়াংকে নিয়ে উড়ে আবারও লিজিন স্বর্গে যায় আর স্বর্গের দুয়ার প্রতিরোধ করে দেয়। এরপরে অন্যান্যরাও স্বর্গের দুয়ার কোনোভাবেই খুলতে পারে না। স্বর্গের ভিতরে অনেক দূরে নিয়ে আসে নিউ হুয়াংকে। বাইয়ান বলে, শোনো, তুমি কোনোভাবে এখান থেকে পালানোর চেষ্টা করো। আসলে আমি তাদের হাতে তোমাকে পড়তে দিতে পারি না। যদি তুমি তাদের হাতে পড়ো তারা তোমাকে মেরে ফেলবে, তোমাকে ইভিল ওমেন বানিয়ে দেবে। তার থেকে আমি এখান থেকে পৃথিবীতে কিভাবে যেতে হয় সেই রাস্তা চিনি। তুমি ওই রাস্তাতে করে পৃথিবীতে চলে যাবে এবং তুমি যে একটা ফোনিক্স পাখি আমি সেটা সিল করে দিব। কেউ তোমার গন্ধ শুকেও বলতে পারবে না তুমি একটা ফোনিক্স পাখি। কেউ তোমাকে ট্রেস পর্যন্ত করতে পারবে না। নিউ হুয়াং বলে, কিন্তু আমি সেটা চাই না। নিউ হুয়াং বলে, তুমি সবার সামনে বলেছ প্রথম দেখায় তুমি আমাকে ভালোবেসে ফেলেছিলে, এই কথা কি সত্যি? কিন্তু এখন অস্বীকার করে বাইয়ানার বলে, আমি মিথ্যা বলেছি, তোমাকে বাঁচানোর জন্য আমি ওই কথা বলেছি। নিউ হুয়াং বলে, কিন্তু এখন তো তুমি আমাকে বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে গিয়ে আবার এখানে নিয়ে এসেছো। আমিও তোমার সাথে থাকতে চাই সব সময়, চলো আমরা ফিরে যাই, ওদেরকে গিয়ে বলি আমাদের যা শাস্তি দেওয়ার ওরা দেবে, তারপরে আমরা শাস্তি মেনে নিয়ে একসঙ্গে থাকবো। কিন্তু বাইয়ান জানে ওরা কখনোই এক হতে পারবে না। তাই বাইয়ান এখন তার দেহের অর্ধেক শক্তি দিয়ে দিতে শুরু করে নি হুয়াংয়ের ভিতরে। ও নি হুয়াংকে ইন্টেনশনালি অজ্ঞান করে দেয়। তারপরে নিজের দেহের অর্ধেক শক্তি সমস্তই নি হুয়াংয়ের দেহে ঢুকিয়ে দেয়। এদিকে আমরা তংকে দেখতে পাই, সে তো অনেক ফুঁসে ছিল। তার মেইন উদ্দেশ্য হলো যেভাবেই হোক বাইয়ানের ক্ষতিগ্রস্ত করা। এদিকে আমরা দেখি নি হুয়াংয়ের তখনও পর্যন্ত জ্ঞান ফিরে আসেনি। বাইয়ান ওকে এখানে একা রেখে চলে গিয়েছে এবং নিজের ডিসাইপেলকে পাঠিয়ে দিয়েছে। ওই ডিসাইপেল এসে নিউ হুয়াংকে বলে, আমার মাস্টার তার শরীরের অর্ধেক এনার্জি তোমাকে দিয়ে দিয়েছে আর বলেছে তুমি এখান থেকে মর্টাল ওয়ার্ল্ডে চলে যাও, মানুষের মধ্যে বসবাস করো, আর তাহলেই আমার মাস্টার ভালো থাকবে। কিন্তু নিউ হুয়াং বুঝতে পারে যে এখন বাইয়ানের অবস্থা খুবই খারাপ। বাইয়ান রাজ্যে ফিরে আসার পরে ওর উপরে অনেক বড় একটা শাস্তি আরোপ করা হয় এবং ওকে 3 বার থান্ডার স্ট্রাইক পেতে হবে, সেজন্য ওকে টানিয়েও দেওয়া হয়। এই দৃশ্য দূর থেকে নি হুয়াং দেখে কোনোভাবেই সহ্য করতে পারে না। তাই নি হুয়াং সাথে সাথেই ওখানে চলে আসে আর বলে, বাইয়ান কোনো অন্যায় করেনি, যা অন্যায় করার আমি করেছি, তোমরা বাইয়ানকে কোনো রকমের শাস্তি দিবে না, তাহলে আগে আমার সাথে লড়াই করতে হবে। এটা বলে নি হুয়াং তার পাওয়ার অ্যাপ্লাই করতে থাকে এবং ওই ডানাওয়ালা পাখাটাকেও নিজের কাছে নিয়ে নেয়। এরপরে নি হুয়াং সবার বিরুদ্ধে লড়াই করে হঠাৎ করেই নিজের পূর্ণ রূপে ফিরে যায়। নি হুয়াং যে আসলে এত বড় একটা ফোনিক্স পাখি তা কেউ জানতো না। নি হুয়াং নিজেও জানতো না যে সে আসলে এত বড় একটা ফোনিক্স পাখি। মূলত ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে সে রেগে মেগে এত বড় একটা ফোনিক্স পাখিতে পরিণত হয়েছে। সবাই দেখে বলে, এটা তো 7 রঙা সেই ফোনিক্স পাখিটি যেটা 1000 বছর আগে মরে গিয়েছিল। তার মানে ওই ফোনিক্স পাখিটি পুনরায় আবারও জন্মগ্রহণ করেছে। ফোনিক্স পাখিকে দেখে স্বর্গের রাজা বলে, ওই ফোনিক্স পাখি আবারও জন্ম নিয়েছে, তার মানে পৃথিবীতে আবারও খারাপ কিছু ঘটতে চলেছে। যেভাবেই হোক আমাদের নিউ হুয়াংকে মেরে ফেলতেই হবে, কোনো মতেই ওকে বাড়তে দেওয়া চলবে না। এদিকে নি হুয়াং বাইয়ানকে নিয়ে সোজা আবারও লি জিন হ্যাভেনে চলে আসে। এখানে বাইয়ানকে সুস্থ করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে বাইয়ানের জ্ঞান ফিরে আসে। নিউ হুয়াং বলে, তুমি আমাকে অনেক প্রোটেক্ট করেছো, এখন যেহেতু আমি একটা ফোনিক্স পাখি তাই আমি তোমাকে প্রোটেক্ট করব। বাইয়ান বলে, কিন্তু এবার আর আমি তোমাকে রক্ষা করতে পারবো না বোধহয়, কারণ ওরা তোমাকে আর ছাড়বে না। নিউ হুয়াং ওর কাছে থাকা ওই পাখাটা নিজের কাছে নিয়ে এবার একটা জিনিস দেখতে পায়, যেখানে ও ওর বোনের প্রতিচ্ছবি দেখতে পায়। ওর বোন এখানে কিছু বলে রেখে গিয়েছিল যেটা ও আজ শুনতে পায়। ওর বোন ওকে বলে গিয়েছে, তুমি যেদিন আমাকে দেখছো এই পাখার ভিতরে, সেদিন তুমি নিশ্চয়ই তোমার ট্রু আইডেন্টিটি জেনে গিয়েছো। আসলে তুমি কে? তুমি অলরেডি জেনে গিয়েছো যে তুমি একটা ফোনিক্স পাখি, 7 কালারের ফোনিক্স পাখি। দুনিয়াতে 7 কালারের ফোনিক্স পাখি মাত্র একটাই হয়, আর সেটা হলো তুমি। তুমি খুব সহজেই 1000 বছরের ওই টোকেনটার সঙ্গে কানেক্ট করতে পারবে, পৃথিবীতে ধ্বংস করতে পারবে। কিন্তু আমি জানি তুমি এগুলোর কিছুই করবে না, তুমি কখনো ইনোসেন্ট মানুষদের মারবে না। তোমার জন্মের পর বাবা মা
তোমার এই ট্রু আইডেন্টিটি লুকাতে গিয়ে তাদের সমস্ত শক্তি খরচ করে ফেলেছিল, যার কারণে তারা মারা গিয়েছিল। এখন তো তুমি জেনে গিয়েছো তুমি আসলে কে। এদিকে আমরা তংকে দেখতে পাই যে অনেক চিল্লাচিল্লি করে বলছিল ওই মহিলাটি একটা ডেমন ওম্যান, ওকে মারতেই হবে। রাজা তংয়ের উপরে দায়িত্ব দিয়ে দেয় যেভাবেই হোক নিউ হোয়াংকে খুঁজে বের করতে আর ওকে মেরে ফেলতে, কারণ নিউ হোয়াং যদি বেঁচে থাকে তাহলে ওই টোকেন নিয়ে ঝামেলা হবে দুনিয়াতে এবং সমস্ত মানুষদের বিপর্যয় নেমে আসবে। এখন নিউ হোয়াংকে কেউ বাঁচাতে পারবে না। যুদ্ধের দেবতা বলে তুমি এবার নিজেকেই নিজে প্রোটেক্ট করো, আর আমি চাই তুমি এখান থেকে চলে যাও, তুমি মর্টাল ওয়ার্ল্ডে গিয়ে থাকো। কিন্তু নিউ হোয়াং কোনোভাবেই যুদ্ধের দেবতাকে ছেড়ে যেতে চায় না। তাই বাইয়ান ওকে বলে ঠিক আছে তুমি আমার সঙ্গে স্বর্গে ফিরে চলো, ওখানে গিয়ে তোমার এই যে ফোনিক্স কোর মানে ফোনিক্স আত্মা সেটাকে আমি নষ্ট করে দিব, তাহলে তুমি সাধারণ মেয়ে হয়ে আমার সাথে থাকতে পারবে। আর নিউ হোয়াং এটা মেনে নিয়েছিল এবং বলেছিল ঠিক আছে আমি সেটাই করব। ও জানে এতে ও একদম ধ্বংস হয়ে যাবে, তারপরেও মেনে নিয়েছিল। এদিকে স্বর্গের বাকি লোকজন সবাই ওয়েট করছিল। নিউ হোয়াংকে নিয়ে বাইয়ান চলে আসে। নিউ হোয়াংকেও সবার সামনে বলে ওকে আমি আগামীকালকেই ওর ফোনিক্স কোরটা ধ্বংস করে দিব। তাই ওকে নিয়ে আসা হয় একটা জায়গায় যেখানে সবাইকে শাস্তি প্রদান করা হয়, ওকে বেঁধে রাখা হয় এবং ওর উপর টর্চার করা হয়। কিন্তু এসবের কোনো কিছুই চায়নি যুদ্ধের দেবতা, তারপরেও এগুলো করতে হচ্ছে। যাই হোক, এখন বাইয়ান রাজাকে এসে বলে আমি ওর ফোনিক্স কোরটা নষ্ট করে দিব, তাহলে তো ওকে আমার সঙ্গে থাকতে দিবেন। কিন্তু রাজা তখন বলে তুমি ভুলে যেও না তুমি ত্রিভুবনের রাজা, আর ত্রিভুবনকে তোমাকেই রক্ষা করতে হবে। ওই ইভিল ওমেনটাকে আমি তোমার পাশে কখনোই রাখতে দিতে পারি না। কিন্তু তারপরেও নিজের কথায় অনড় বাইয়ান তখন চলে আসে নিউ হোয়াংয়ের সামনে আর বলে একটু ব্যথা করবে কিন্তু কষ্ট সহ্য করে নিও। এরপরে ওর সামনে একটা বড় তলোয়ার তোলে আর ওর ফোনিক্স কোরটা নষ্ট করতে শুরু করে। তবে এর আগেই হঠাৎ করেই পিছন থেকে একটা অন্য কথা বলে ওঠে তং এখানে বলে ওঠে তুমি না সেই অস্ত্রটা চেয়েছিলে যেটা দিয়ে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া যাবে নিউ হোয়াংকে, সেই অস্ত্র আমি নিয়ে এসেছি। আসলে এটা ছিল এরকম একটা অস্ত্র যেটা দিয়ে নিউ হোয়াংকে পুরোপুরিভাবে এই চির পৃথিবী থেকে বিনষ্ট করে দেওয়া যাবে। এটা শুনেই বাইয়ান বলে এটা আমি কখন চেয়েছি, আমি কোনোভাবেই চাই না নিউ হোয়াংকে হারাতে। নিউ হোয়াং তখন বলে যে বাইয়ান তুমি আমাকে মিথ্যা বলেছো, তুমি আসলে আমাকে মেরে ফেলতে চাও। ঠিক আছে, আমার ফোনিক্স কোরটা পর্যন্ত তোমরা নষ্ট করতে পারবে না। এটা বলে ওর ফোনিক্স ডানা মেলে আবারও আকাশে উঠতে শুরু করে। আর তং তো এটাই চেয়েছিল। যখনই আকাশে উঠতে শুরু করে নিউ হোয়াং তখনই এদিকে ঘটে যায় আর এক কাণ্ড। কারণ যখন নিউ হোয়াং অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে তখন ওই টোকেনটা আনস্টেবল হয়ে যায় এবং টোকেন যেখানে সিল করা ছিল সেখান থেকে আলো বের হয়ে আসতে শুরু করে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল তং চেয়েছিল ওই টোকেনটাকে নিজের করে নিতে এবং নিজেই চেয়েছিল এই ত্রিভুবনের রাজত্ব করতে। কিন্তু সেটা কি আর হয়? এদিকে আমরা দেখতে পাই সবার সঙ্গে ফাইট করছিল নিউ হোয়াং এখানে অনেক দেবতাদেরই প্রাণ নাশ করেছিল। নিউ হোয়াং এর নিজেরও কিন্তু সমস্ত শক্তি খরচ হয়ে যাচ্ছিল, তারপরেও যে যন্ত্রটা ওকে মেরে ফেলবে সেই যন্ত্রটাকে ও নষ্ট করে দেয়। এরপরে যখন নিউ হোয়াং শান্ত হয় তখন বাইয়ান ওকে বলে আমি তোমাকে মিথ্যা বলিনি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি আর আমি চেয়েছিলাম সারা জীবন তোমাকে আমার কাছে রাখতে। এটা বলে ওকে একটা কিস করে আর বলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে, তাহলে তোমাকে ওরা বাঁচিয়ে রাখবে না, তুমি পৃথিবীতে চলে যাও বলে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর ও নিজেও কাঁদতে লাগে, ওরা দুজনেই কাঁদতে লাগে। এরপরে আমরা দেখতে পাই সেই টোকেনটা বের হয়ে এসেছিল ঠিকই, কিন্তু আবারও টোকেনটা ভিতরে ঢুকে যায়। তখন আমরা আরও একটা বৃদ্ধ দেবতাকে দেখতে পাই যে দেবতা ওই টোকেনটাকে নিজের কাছে নিয়ে নেয় এবং তংয়ের উদ্দেশ্যে বলে তুমি ইভিল কাজকর্ম করতে চেয়েছিলে, তুমি এই টোকেনটা নিজের করে নিতে চেয়েছিলে, সেজন্য ঈশ্বর তোমাকে শাস্তি দিয়েছে এবং এখন থেকে তুমি আনএন্ডিং অ্যাভেসে থাকবে, সেখানে না কোনো জীবন আছে, না কোনো মরণ আছে, না কোনো ফিলিংস আছে, না কোনো হ্যাপিনেস আছে। এবং তং মাটির নিচে পতিত হয়ে যায়। এদিকে আমরা সুশান নামের আরও একটা শেখ দেখতে পাই। এই লিডারই মূলত ওই টোকেনটাকে নিজের কাছে নিয়ে এসেছিল। টোকেনটাকে এরকম একটা জায়গায় উনি এবার প্রতিস্থাপন করে আর নিজের সমস্ত শিষ্যদের শক্তি দিয়ে ওটাকে সিল করে দেয়। এরপরে আমরা 100 বছর পরের ঘটনা দেখতে পাই। 100 বছর পরে এবার আমাদের ডেমন রাজ্য দেখানো হয়।
ডেমন রাজ্যে। প্রথমেই আমাদের ডেমন রাজ্যের লিডারকে দেখানো হয়। এই লিডারের নাম হলো ইউয়ান। এই লোকটির হাতে আমরা একটা আদিম আত্মা দেখতে পাই। লোকটি ওই আদিম আত্মাকে নিয়ে সোজা তার কটেজে চলে আসে। এখানে আসার পরে আমরা একটা রক্তিম বর্ণিল কোনো একটা আভা দেখতে পাই বা কোনো একটা তরল জাতীয় কিছু দেখতে পাই, যার সঙ্গে লোকটি কথা বলছিল। ইউয়ান বলছিল, 100 বছর হয়ে গিয়েছে, আমি চাই তুমি এবার জেগে ওঠো, কারণ তোমার আর আমার লক্ষ্য একটাই, আর সেটা হলো ওই 1000 বছরের টোকেন, যেটা পেলে আমরা এই পৃথিবীতে রাজত্ব করতে পারবো। তুমি নবম স্বর্গ থেকে এই ডেমন রাজ্যে এসে পড়েছ, কিন্তু এত কাল ধরে তুমি ঘুমিয়ে আছো। আমি চাই এবার তুমি বেঁচে ওঠো। যেদিন তোমার সমস্ত দেহ পুড়ে গিয়েছিল সেদিন তোমার আদিম আত্মা পুড়ে যায়নি। আমি সেটাকে সংরক্ষণ করে রেখেছি শুধু এই দিনের অপেক্ষায়, যেদিন তুমি জেগে উঠবে। এরপরে ও কি একটা জাদু করে, আর সেই জাদুতে আমরা দেখতে পাই তং আবারও বেঁচে উঠেছে। আসলে ওই যে আদিম আত্মাটা, ওটা তংয়েরই ছিল, কিন্তু তংয়ের এখন পূর্বের কোনো স্মৃতি মনে নেই। তং যে স্বর্গের একজন দেবতা ছিল সেটাও মনে নেই। ইউয়ান বলে, আজকে থেকে তোমার নাম চং হুয়া। তুমি চং হুয়া হিসেবেই থাকবে এবং তুমি আমাকে দেবতা হিসেবে গ্রহণ করবে। এরপরে নিজের রাজ্যের সবাইকে ইউয়ান বলে, আজকে থেকে একজন গ্রেট গার্ডিয়ানের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিব। এরপরে চং হুয়ার সঙ্গে সবাইকেই পরিচয় করিয়ে দেয় আর বলে, আজকে থেকে আমার পরে ওরই স্থান, আমি না থাকলে ও এই ডেমন রাজ্যের লর্ড হবে এবং খুব শীঘ্রই আমরা স্বর্গের রাজ্যে হামলা করব এবং ওই টোকেনটাকে উদ্ধার করে নিয়ে আসব। তখন ইউয়ানের স্ত্রীকে আমরা দেখতে পাই। তার স্ত্রী বলে, আপনি এই অবস্থায় প্লিজ হামলা করবেন না, কারণ আমি প্রেগনেন্ট এবং কিছুদিনের ভিতরেই আমাদের পুত্র সন্তানের জন্ম হবে। কিন্তু ইউয়ান আর ওয়েট করতে পারছিল না, তাই সে সোজা ইমমর্টাল রাজ্যে যায় আর সেখানে হামলা শুরু করে দেয়। এখানে অনেক ইমমর্টাল মারা যায়, অনেক ডেমন মারা যায়। এরপরে ওরা সেই জায়গায় আসে, মানে সুশান সেক্টে, যেখানে মূলত 1000 বছরের ওই টোকেনটাকে পতিত করা ছিল, সিল করে রাখা ছিল। কিন্তু ফেং উ নামের আরও একজন ইমমর্টালকে আমরা দেখতে পাই, যে লোকটি এই টোকেনটি ওদেরকে হস্তগত করতে দিতে চাইছিল না। এদিকে আমরা দেখতে পাই ইউয়ানের স্ত্রীকে, যে খুবই ভয় পাচ্ছিল, তার মনে শঙ্কা জাগছিল তার স্বামী হয়তো আজকে মারা যাবে, তার সন্তান কখনোই তার বাবার মুখ দেখবে না, আর সত্যি সত্যি এরকম কিছুই আজকে ঘটে যাবে। এদিকে আমরা দেখি ইউয়ান যখন ওই দেবতার সঙ্গে ফাইট করছিল, এদিকে তং মানে চং হুয়া সে এসেছিল ওই অ্যাবেসের কাছে, যেখানে মূলত 1000 বছরের টোকেনটাকে সিল করে রাখা ছিল। সে টোকেনটাকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু এই টোকেনটা সে আগের বারও নিতে পারেনি আর এবারেও সে নিতে পারে না। তার সমস্ত শক্তি টোকেনটার পিছনে দিয়ে দেয়, কিন্তু তারপরেও টোকেনটা সে নিতে পারে না, কারণ টোকেনটা উল্টো তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছিল। তাই দ্রুত চং হুয়া ওখান থেকে চলে আসে এবং টোকেনের যে একটা শক্তি, সেই শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথেই আমরা ফেং উকে দেখতে পাই যে ডেমন লর্ডকে মেরে দেয়। ইমমর্টালদের কাছে ডেমনরা হেরে যায়। এরপরে ইমমর্টাল লর্ড সোজা চলে যায় ওই সিলের কাছে, টোকেনটাকে পুনরায় নিজের সমস্ত শক্তি দিয়ে আবারও সে সিল করে দেয়। এদিকে ইউয়ানকে দেখতে পায়, সে তার ডেমন রাজ্যের অন্যান্য ডেমনদের বলছিল, এখন থেকে আমি মারা গিয়েছি আর আমার আত্মা মানে আমার হৃদয় সেটা থাকবে ওর কাছে, আই মিন চং হুয়ার কাছে। এখন থেকে চং হুয়া হবে তোমাদের নতুন লর্ড, ও যেটা বলবে সেটা মান্য করবে। সাথে সাথে ওর আত্মা গায়েব হয়ে যায়। এদিকে তার স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করেছে, কিন্তু তার স্ত্রী এখন অজ্ঞান অবস্থায় ছিল। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তার স্ত্রীর কাছে তার সন্তানটি আর নেই, অর্থাৎ কেউ সেই সন্তানটিকে এখান থেকে নিয়ে চলে গিয়েছে, কারণ ওই সন্তান অসীম শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল। এভাবে 8টি বছর কেটে যায়। এখন আমরা 8 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই, সে একটি পাহাড় বেয়ে উপরের দিকে উঠছিল। এই মেয়েটির নাম হলো লিশু। লিশু মূলত এখানে তার বাবার খোঁজ করতে এসেছিল, কিন্তু পাহাড়ের উপরে সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে একটা বাড়ি দেখতে পায়, সেই বাড়ির ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে সে একটি ছেলেকে পিছন দিকে ফিরে বসে থাকতে দেখে। ছেলেটিকে গিয়ে সে বলে, তুমি কি জানো পাহাড়ে কোন রাস্তা দিয়ে যেতে হয়? ছেলেটি কোনো কথা না বললে লিশু খুবই রেগে যায় আর বলে, তুমি কি বোবা নাকি? হ্যাঁ। তারপরেও ছেলেটি কিছু না বললে লিশুর হাতে থাকা একটা ছড়ি ও ওই ছেলেটির দিকে ছুড়ে দেয়। তখন ছেলেটি উল্টো দিক থেকে এটা প্রতিহত করে। ছেলেটি তখন লিশুকে বলে, তুমি কে, এখানে কেন এসেছো? এই ছেলেটির নাম মোশাও। মোশাও লিশুকে বলে, তোমার তো সাহস কম নয়, তুমি এখানে এসে ঝামেলা করছো। লিশু বলে, তুমি আমাকে বলবে পাহাড়ে কোন পথ দিয়ে যেতে হয়? মোশাও বলে, পাহাড়ে যাওয়ার কোনো রাস্তা নেই, আমার মাস্টার আমাকে এখানে চুপচাপ থাকতে বলেছে, কারণ আমার মাস্টার পাহাড়ে গিয়েছে
যুদ্ধ করতে। আমরা শেংতিয়ান নামের একটি লোককে দেখতে পাই যার একটি কালো কাপড় পরা ছিল এবং এই দেবতাকে আপনারা তো চেনেন যার নাম ফেং উ। মূলত শেংতিয়ান আগেও হ্যাভেনেই থাকতো, কিন্তু একটা অন্যায় করার কারণে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। আর এই শেংতিয়ানই মূলত লিশুর বাবা। লিশু তার বাবাকেই খুঁজতে এই পাহাড়ে এসেছে। লিশু যখন জানতে পারে মোশাওয়ের মাস্টারের সঙ্গেই তার বাবার ঝগড়া হচ্ছে, তখনও মোশাওকে বলে চলো আমরা একসঙ্গে ঝগড়া দেখতে যাই। কিন্তু মোশাওকে তার মাস্টার বলে গিয়েছে এই কটেজ ছেড়ে কখনো না বেরোতে, বের হলে ওর ভাগ্যে অনেক খারাপ কিছু ঘটবে। কিন্তু আজকে কেন জানি মোশাও নিজেকে আটকে রাখতে পারে না। লিশু যখনই ওকে বলেছে বাহিরে না বের হলে তুমি তো জীবনটাকে উপভোগ করতে পারবে না, তখনই মোশাও বাহিরে বের হয়ে পড়ে। এদিকে লিশু তো পাহাড়ের পর পাহাড় বেয়ে উঠতেই যাচ্ছিল, কিন্তু ও একটা পাখির খাঁচাকে বাঁচাতে গিয়ে নিচে পড়ে যাচ্ছিল। তখন ওখানে মোশাও চলে আসে, ও পাখির খাঁচাটাকেও বাঁচায় আর লিশুরও হাত ধরে টানে। কিন্তু লিশুর হাত টাচ করার সাথে সাথে অনেক ঠান্ডা বোধ হয় মোশাওয়ের, কিন্তু তারপরে ও লিশুকে উপরে টেনে তোলে। লিশু মোশাওকে বলে আচ্ছা তোমার হাতে ঠান্ডা লাগেনি? আমি তো অনেক ঠান্ডা নিয়ে জন্মগ্রহণ করেছি। মোশাও বলে না আমার তো একটুও ঠান্ডা লাগেনি। লিশু বলে কিন্তু আমাকে জানো আমার সাথে কেউ মিশতে চায় না, কারণ ছোটবেলা থেকে আমার শরীর অতিরিক্ত ঠান্ডা, কেউ আমার ধারে কাছে আসতে চায় না। এই প্রথম তুমিই আমার হাত ধরেছ আর আমি তোমার হাত ধরতে পেরেছি, তুমি আমার বন্ধু হবে? মোশাও বলে বন্ধু কি? লিশু বলে যারা সবসময় পাশাপাশি থাকে। মোশাও বলে অবশ্যই। এরপরে ওরা দুজন একটা সোয়ার্ডে চড়ে সোজা সেখানে চলে আসে যেখানে ওর মাস্টার এবং লিশুর বাবা একসঙ্গে যুদ্ধ করছিল। লিশুর বাবাকে মোশাওয়ের মাস্টার বলে আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গিয়েছো, তুমি পৃথিবীতে বসবাস করছো, কিন্তু না, তুমি ডেমন ক্লানে ছিলে এবং ডেমনিক ম্যাজিক তুমি ইউজ করছো, তোমাকে তো আর আমি ছেড়ে দিতে পারবো না। এটা বলে ও লিশুর বাবাকে মানে শেংতিয়ানকে একটু স্পেল করে ভালো করার চেষ্টা করছিল। আর তখনই লিশু এখানে চলে আসে। লিশু ভাবছিল ওই মাস্টার হয়তো তার বাবাকে মেরে ফেলছে, তাই লিশুর সাথে সাথে তার হাতে যে দড়িটা ছিল সেটা ওর বাবার দিকে মোশাওয়ের মাস্টারের দিকে ছুড়ে দেয় আর বলে আমার বাবাকে ছেড়ে দাও। কিন্তু তখনই ওর বাবা নিচে পড়ে যায়, পড়ে গিয়ে ওর বাবার ওখানে মৃত্যু হয়ে যায়। লিশু অনেক কান্নাকাটি করতে লাগে, কারণ পৃথিবীতে বাবা ছাড়া ওর আর কেউ ছিল না। লিশু প্রচণ্ড ক্ষেপে যায় এবং মোশাওয়ের মাস্টারকে মারতে যায়। তখনই মোশাও ওখানে চলে আসে। মোশাও ওর শক্তি প্রয়োগ করে লিশুকে দূরে সরিয়ে দিলে লিশু নিচে পড়ে যাচ্ছিল। মোশাওর সাথে সাথে লিশুর হাত চেপে ধরে বলে তুমি উপরে উঠে আসো। কিন্তু লিশু বলে তুমি আমার হাত ছেড়ে দাও, আমি তোমার কাছে ঋণী থাকতে চাই না, যদি কখনো আমার আবার জন্ম হয় তবে আমি তোমাকে মনে রাখবো আর রিভেঞ্জ নিব। এটা বলে লিশু নিচে পড়ে যায়। সাথে সাথে মোশাওকে দেখতে পায় যে ওর ভিতরে কিছু কালো এনার্জি গ্রো করতে শুরু করে, যেটা দেখে ওর মাস্টার ভয় পেয়ে যায়। মোশাও একদম অন্যরকম হয়ে যেতে শুরু করে, মনে হচ্ছিল ও কোনো একটা ডেমন। এরপরে ওর মাস্টার সোজা ওকে ওখান থেকে নিয়ে যায়। এদিকে আমরা লিশুকে দেখতে পাই যে ওই পাহাড়ের উপর থেকে গভীর এক খাদে পড়ে গিয়েছিল। তখনই ওর কাছে আমরা চং হুয়াকে আসতে দেখি। চং হুয়া লোকটা কিন্তু ভালোই বদমাইশ আছে। এই লোকটা এসেই মূলত লিশুকে বাঁচিয়ে নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সেই কালো ধোঁয়া গ্রাস করে নিয়েছিল মোশাওকে। মোশাওয়ের মাস্টার মোশাওকে ঠিক করার চেষ্টা করছিল। তখনই ওখানে আরও একজন ডিসাইপেল আসে যে মোশাওয়ের মাস্টারের শিষ্য ছিল। কিছুক্ষণের ভিতরেই আমরা দেখি মোশাওয়ের মাস্টার মোশাওকে একদম ঠিকঠাক করে ফেলেছিল। ওর চারপাশের যে ডার্ক এনার্জি ছিল সেগুলো একদম গায়েব হয়ে গিয়েছিল এবং ওর মাস্টার এবার একটা এলেক্সির বের করে, যেটা মূলত সমস্ত ইমর্টালসদেরই থাকে এবং এটা খুবই মূল্যবান একটা জিনিস। মোশাওয়ের মাস্টার বলে এটা আমি মোশাওকে দিব। তখন ওর আরও একজন ডিসাইপেল বলে মাস্টার আপনি পাগল হয়ে গিয়েছেন, আপনি একজন পথের ছেলেকে কেন এটা দিবেন? এত মূল্যবান একটা জিনিস আপনার দেহ থেকে বের হয়ে গেলে আপনি তো অতি দ্রুত মারা যাবেন। মোশাওয়ের মাস্টার বলে এই কথা যেন কেউ না জানে, আমি ওর ভিতরে যেটা দেখেছি তা তোমরা কেউ দেখোনি, কিছুকাল পরেই বুঝতে পারবে সেটা। এরপরে মোশাওয়ের মাস্টার মোশাওয়ের দেহে সেই এলিক্সিরটা প্রবেশ করিয়ে দেয়। মোশাওয়ের মাস্টারটা ডিসাইপেলকে এটাও বলে এই কথা কাউকে না জানাতে। এরপরে মোশাওয়ের মাস্টার মোশাওকে অনেক এনার্জিও দেয়। মোশাও সারাক্ষণ সেই পাখির বাসাটা নিয়ে পড়ে থাকতো আর লিশুর কথা বারবার মনে করত। লিশুর জন্য ওর খুবই খারাপ লাগছে, কারণ ওর কারণে লিশু মারা গিয়েছে এটাও মানতেই পারে না। ও সারাক্ষণ লিশুর কথা মনে করত আর এভাবে প্র্যাকটিস করত। মোশাওয়ের মাস্টার এটা দেখে খুব হ্যাপি হতো। একদিন মোশাওয়ের মাস্টার হঠাৎ করেই পৃথিবী থেকে গায়েব হয়ে যায়, মানে মারা যায়। মোশাও অনেক কষ্ট পায়, কিন্তু কি আর করা, মাস্টার চলে গিয়েছে আর ওকে জায়গা করে দিয়ে গেছে।
এরপরে 10 বছর পরের ঘটনা আমরা দেখতে পাই মোশাওয়ের মাস্টারের যে ডিসাইপল ছিল সেই এখন সুশান্ত শেখের মূলত শেখ লিডার। সেই লোকটি আজকে সবাইকেই আহ্বান করেছে, কারণ এই রাজ্যের নতুন শেখ লিডার সে বানিয়ে রেখে যেতে চায়। এরপরে এখানে আমরা দেখতে পাই সমস্ত ইমমর্টালসরা তারা সবাই হাজির হয়েছিল। তারা সবাই আজকে কুর্নিশ করে সেই শোয়ার্ডকে, যে শোয়ার্ডকে ম্যাজিক্যাল শোয়ার্ড বলা হতো। এই শোয়ার্ডই সিলেক্ট করবে মূলত কে হবে শেখ লিডার। তো আমরা দেখতে পাই শেখ লিডার হিসেবে এখন মোশাও মনোনীত হয়েছে এবং মোশাওকে সবাই কুর্নিশ করতে থাকে। মোশাও তখন সবাইকেই কুর্নিশ করে বলে, আপনারা আমাকে আশীর্বাদে রাখবেন যেন আমি আমার সমস্ত দায়িত্বগুলো পালন করতে পারি। সবাই মোশাওকে অনেক রেসপেক্ট দেয়। মোশাও কিন্তু এই রাজ্যের কেউ নয়, ওকে পথে কুড়িয়ে পেয়েছিল, কিন্তু তারপরেও মোশাও আজকে নিজের যোগ্যতায় কোথায় চলে এসেছে। আচ্ছা, আপনারা এটা বুঝতে পেরেছেন তো, মোশাও কিন্তু সেই ছেলে যে ছিল যুদ্ধের দেবতা, ওর মূলত পুনর্জন্ম হয়েছে। আমরা পৃথিবীর দৃশ্য দেখতে পাই যে এখানে একটা মাঠ দেখা যাচ্ছিল। এখানে হঠাৎ করেই স্নোফল হতে শুরু করে এবং এতে সমস্ত চাষিরা অনেক ভয় পেয়ে যায়, কারণ স্নো ডেমনের আগমন ঘটেছিল এখানে। আর এই খবর পৌঁছে গিয়েছিল স্বর্গে। স্বর্গের রাজ্যের দেবতারা যখনই জানতে পারে পৃথিবীতে একটা অনাসৃষ্টি কাণ্ড ঘটেছে, তখনই তারা একটা মিটিংয়ে বসে যায় আর বলে কিভাবে এই অনাসৃষ্টি কাণ্ডটাকে আমরা ঠিক করতে পারি। তারা এখন ঠিক করে যে তারা মোশাওকে পাঠাবে এবং ওখানকার আইস ডেমনের বিরুদ্ধে লড়াই করতে বলবে। মোশাও চলে যায় পৃথিবীতে। এখানে ও আইস মাউন্টেইনে চলে আসে, যেখানে আসার পরে ও আইস ডেমন দেখতে পায় এবং আইস ডেমনের সঙ্গেও যুদ্ধ করতে শুরু করে। মোশাও কতটা শক্তিশালী এটাও দেখার বিষয় ছিল বলেই মোশাওকে পাঠানো হয়েছিল। ও আইস ডেমনকে মেরে দেয়, এরপরে পৃথিবীর পথে হাঁটতে শুরু করে। তখন ওকে কিছু মর্টাল মানুষজন দেখে আর ওর কাছে আসে আর ওকে কুর্নিশ করে। ওকে বলে, আপনি মহান, আপনার কারণেই আমরা আজকে বেঁচে গিয়েছি, কিন্তু জানেন আপনাকে আমাদের আরও একটা উপকার করতে হবে। আপনি আইস ডেমনকে মেরেছেন, কিন্তু আইস ডেমন আমাদের পুরো ক্ষেতকে নষ্ট করে দিয়েছে। পুরো ক্ষেত সে বরফ বানিয়ে রেখেছে। আপনি দয়া করে সমস্ত বরফগুলো সরিয়ে দেবেন, না হলে আমরা না খেয়ে মরে যাব। তখন আবারও ওখানে চলে যায় মোশাও সেই মাঠে গিয়ে সমস্ত আইসগুলোকে তার শক্তি দিয়ে সরিয়ে দিতে শুরু করে। পুরো ক্ষেতটা একদম ফ্রিজ হয়েছিল। মোশাও সমস্ত ফ্রিজিং কাটিয়ে দেয় এবং পুরো ক্ষেতটাকে আবারও প্রাণবন্ত করে দেয়। এতে মানুষজন অবাক হয়ে যায় আর বলে, দেখো গডদের কত শক্তি, দেবতারা না থাকলে পৃথিবীতে আমরা বাঁচতেও পারতাম না। কিন্তু মোশাওয়ের অনেক এনার্জি নষ্ট হয়ে গিয়েছিল, তাই ও সোজা আবার আইস মাউন্টেইনে চলে আসে। এখানে এসেই ও অজ্ঞান হয়ে যায়। তখন আমরা একটা মেয়েকে দেখতে পাই, যে মেয়েটি মূলত এই আইস মাউন্টেইনেই বসবাস করত। এরপরে মেয়েটি মোশাওয়ের কাছে আসে আর মোশাওয়ের হাত চেক করে দেখে যে এখনো লোকটি বেঁচে আছে। এরপরে ও মোশাওয়ের জন্য ঔষধ বানায় আর মোশাওকে টেক কেয়ার করতে লাগে। এই মেয়েটির নাম হলো উচেনকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ আর কেউই নয়, আগের জীবনে যে ছিল নি হুয়াং, সে এবার উচেন রূপে জন্মগ্রহণ করেছে। কিন্তু উচেন বারবার মোশাওকে ডাকে। মোশাও কোনো কথা না বললে উচেন বলে, তুমি কি কথা বলতে পারো না? তুমি যদি কথা বলতে না পারো অন্য কোনোভাবে বোঝাও যে তুমি ঔষধটা খেতে চাও নাকি কোনো ফল খেতে চাও। যদি তুমি ঔষধ খেতে চাও তাহলে চোখের পলক ফেললেই হবে। তো মোশাও একবার চোখের পলক ফেলেছিল, সেজন্য ওকে এই ঔষধটা খেতে হয়। মোশাও পরে অনেকবারই নিজের চোখের পলক ফেললেও আর কাজ হয় না। মোশাও মূলত এখন এরকম একটা তপস্যায় আছে, যে তপস্যায় থাকলে কোনো দেবতাই কথা বলতে পারে না। সেই রাতটা মোশাওয়ের ওভাবে কেটে যায় এবং যখন মধ্যরাত হয়ে যায় তখন ওর তপস্যা ভেঙে যায়। ও কিন্তু জেগে উঠেছিল, কিন্তু মেয়েটাকে দেখা মাত্র আবার ঘুমের ভান করে থাকে। মেয়েটা তখন মোশাওয়ের পাশে এসে বসে। মেয়েটার সাথে সবসময় একটা উল্ফ থাকতো। মেয়েটা মূলত বরফ খেয়েই বেঁচে থাকতো এবং এখানকার ছোট ছোট কিছু ফল খেয়ে বেঁচে থাকতো। মেয়েটাকে বরফ খেতে দেখে তখন মোশাও বলে, তুমি শুধু বরফ খেয়ে বেঁচে থাকো, কিন্তু এই বরফ তোমার শরীর তো টানবে না। এই বরফ খেয়ে কি কেউ বাঁচতে পারে? তুমি যদি চাও তুমি তো গ্রামে যেতে পারো, সেখানে গিয়ে তুমি খাবার কিনতে পারো, খাবার খেতে পারো। কিন্তু মেয়েটি এসব কোনো কথাই যেন বুঝতে পারে না, কারণ মেয়েটি সম্পূর্ণ একাই বসবাস করে ছোটবেলা থেকে এই জঙ্গলে। তাই মোশাওকে বলে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মোশাওয়ের জন্য উচেন অনেকক্ষণ ওয়েট করে। পরে মোশাও ওর জন্য রাইস কেক নিয়ে আসে। এতে উচেন খুবই অবাক হয়ে যায় যে এটা কত সুস্বাদু, আমি কখনো এই খাবারটি খাইনি। ও মোশাওকে ধন্যবাদ দেয় এবং মোশাওকে বলে, তোমার যদি এটা পছন্দ হয়েছে তুমি এই গ্রামে গিয়ে থাকো, গ্রামে সবার সাথে থাকলেই তো পারো। উচেন বলে, তুমি তো জানোই আমি বাকি সবার মতো না, গ্রামে গেলে কেউ আমাকে মেনে নিবে না। মোশাও তখন বলে, তাহলে তো আর করার কিছু নেই, আমাকে এখন ফিরে যেতে হবে। তাহলে তুমি এখানেই থাকো, আর যদি চাও তুমি গ্রামে গিয়ে সব মানুষের সাথে একসাথে বসবাস করতে পারো, ওখানে ভালো খাবার আছে। কিন্তু তারপরেও
উচেন বলে, না আমি গ্রামে যেতে পারবো না, সেখানকার মানুষজন আমাকে দেখলে ভয় পাবে, কারণ আমি ছোটবেলা থেকেই অন্যরকম শক্তি নিয়ে বড় হয়েছি। মোশাও বলে, ঠিক আছে তাহলে তুমি এখানে থাকো, আমাকে এখন যেতে হবে। এটা বলে মোশাও ওখান থেকে চলে যাচ্ছিল। মোশাও যখন এই আইস মাউন্টেন পার হতে যাবে তখন ওকে আরও কিছু আইস ডেমন এসে আক্রমণ শুরু করে। এই আইস ডেমনগুলো ছিল অনেক ভয়ানক, আর এবার ওরা অনেকগুলো একসঙ্গে এসেছিল। মোশাও ওদের সবার সঙ্গেই ফাইট করতে শুরু করে, কিন্তু মোশাও যেন ফাইট করে উঠতে পারছিল না। মোশাও যখন বড় একটা আইস ডেমনের সঙ্গে ফাইট করছিল তখন ও দেখতে পায় যে এই আইস মাউন্টেন পুরো ভেঙে পড়েছে এবং উচেনও অনেক ইনজুর্ড হয়ে পড়েছে। উচেনকে দেখা মাত্রই মোশাওয়ের মনে কেমন একটা হয়ে যায়। মোশাও উচেনকে আর রেখে যেতে পারে না, তাই ও নিজের সঙ্গে ওকে নিয়ে যাবে এই সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা চংহুয়াকে দেখতে পাই। ওই আইস ডেমনগুলোকে মূলত চংহুয়া নিয়ন্ত্রণ করছিল। চংহুয়ার কাছে একজন এসে জানায়, মাস্টার আপনার প্ল্যান সাকসেসফুল হয়েছে। উচেনকে কিন্তু ওই মাউন্টেন থেকে নিয়ে গিয়েছে মোশাও। আসলে উচেনকে ওই মাউন্টেনে এতকাল রেখে দিয়েছিল চংহুয়া, মানে ওই উচেন আর কেউই নয়, উচেনই হলো লিশু। লিশু যখন পাহাড় থেকে পড়ে গিয়েছিল তখন লিশুকে বাঁচিয়ে নিয়েছিল চংহুয়া। মূলত সে চেয়েছিল মোশাওয়ের সঙ্গে লিশুকে জুড়ে দিতে এবং কোনো একটা ফাঁদ তো সে অবশ্যই পেতেছে, সেজন্যই তো সে চেয়েছিল যেভাবেই হোক মোশাও যেন লিশুকে নিজের সাথে নিয়ে যায়। আর লিশুর নতুন করে নাম দিয়েছিল উচেন। তো এখন উচেনকে একটা গ্রামে নিয়ে এসেছে মোশাও। মোশাও ওকে অনেক শক্তি দিতে থাকে এবং ওর দেহটাকে একটু উষ্ণ করার চেষ্টা করে। উচেন তখন মোশাওকে বলে, জানো আজ অব্দি কেউ পর্যন্ত আমাকে টাচ পর্যন্ত করতে চায়নি, এই প্রথম তুমি আমাকে টাচ করেছো, তুমি আমার বন্ধু হবে। মোশাও তখন মনে পড়ে ওর যে আগেও এরকম কথা কেউ একজন বলেছিল, সেটা হলো লিশু। তার মানে এই মেয়েটা লিশুর মতো মনে হচ্ছে আমার। লিশুও খুবই ঠান্ডা ছিল আর এই মেয়েটিও ঠান্ডা, কিন্তু তারপরেও মোশাও তো দেখেছে নিজের চোখের সামনেই লিশুকে মরে যেতে। উচেন বলে, জানো কেউ আজ পর্যন্ত আমার কাছে ঘেঁষতে চায় না, কারণ আমার হাত পা অনেক ঠান্ডা। এরপরে আরও অবাক হয়ে যায় মোশাও আর ভাবতে লাগে লিশুর কথা, কিন্তু লিশু তো মরে গিয়েছে, এ উচেনই লিশু হতে পারে না। এরপরে আমরা দেখতে পাই হঠাৎ করে বাইরে বের হয়ে এসেছে উচেন এবং সবাইকে টাচ করে বেড়াচ্ছে, কারণ মানুষদের শরীর উষ্ণ আর ওর শরীর ঠান্ডা, তাই ও সবাইকেই টাচ করে বেড়াচ্ছে। সাথে সাথে ওখানে মোশাও চলে আসে আর উচেনকে এক সাইডে ডেকে বলে, তুমি এভাবে পুরুষ মানুষদেরকে টাচ করতে পারো না, নারী এবং পুরুষ সবসময় দূরত্ব মেনটেন করে চলে। এরপরে আমরা দেখতে পাই যে এই সমাজ অনেক ভালো লাগছিল উচেনের, কারণ উচেন একা একা সেই ছোটবেলা থেকে মানুষ হয়েছে ওই পাহাড়ে, অর্থাৎ ওই আইস মাউন্টেনে, তাই সে কিছুই জানে না। এখানে একটা খেলনা তার পছন্দ হয়েছিল, খেলনাটা ও নিয়েই যাচ্ছিল। দোকানি বলে, আপনি তো টাকা দিয়ে গেলেন না। তখন উচেন বলে, টাকা আবার কি জিনিস, টাকা তো আমি জানি না। তখন মোশাও বলে, টাকা হচ্ছে এটা যেটা তুমি ওদেরকে দিলে ওরা তোমাকে খেলনাটা দিবে। তখন মোশাওই টাকা দিয়ে দেয়। মোশাও উচেনকে বলে, রুল নাম্বার 1, যখন তোমার কোনো কিছু পছন্দ হবে তখন তোমাকে টাকা দিয়ে কিনতে হবে, যেরকম এই ব্যাগটার ভিতরে টাকা আছে, এটা দিয়ে তুমি কিনতে পারবে। এরপরে উচেন ওই ব্যাগটা নিয়ে সোজা আরও একটা দোকানিকে দিয়ে বলে, এটা আপনি নেন আর এই বাঁশিটা আমাকে দিন। এটা বলে ও বাঁশিটা নিয়ে যায়, কিন্তু পুরো ব্যাগটাই ওই দোকানিকে দিয়ে দেয়। আর ওই ব্যাগটা এবার মোশাও নিয়ে বলে, আপনি একটা টাকা নিন, এই ব্যাগটা নয়। এটা বলে আবার ও উচেনের পিছু পিছু ঘুরতে থাকে। এরপরে উচেন একটা বল পছন্দ করে, ও বলটা নিয়ে এবার বাঁশিটা ওই লোকটিকে দেয়। কিন্তু এই সমস্ত কিছু মোশাও সামলাচ্ছিল। আসলে মেয়েটি সমাজ যে কি এবং কিভাবে বিনিময় করতে হয় এই কিচ্ছু জানে না। এরপরে একটা কাপড়ের দোকানে নিয়ে যাওয়া হয় ওকে, গিয়ে ওর একটা কাপড় পছন্দ হয়। ও তো সবার সামনেই জামা কাপড় খুলতে শুরু করে দিয়েছিল। তখন মোশাও ওর কাছে থাকা সমস্ত টাকা ছড়িয়ে দেয়, সাথে সাথে মানুষ টাকার দিকে ফোকাস করে, আর ও অন্যদিকে নিয়ে চলে আসে লিশুকে, মানে উচেনকে বলে, রুল নাম্বার 2, তুমি কারোর সামনেই জামা কাপড় খুলতে পারবে না, মানে পাবলিকলি জামা কাপড় খুলতে পারবে না, এমনকি আমার সামনেও না, মনে থাকে যেন। উচেন তখন বলে, তোমার সামনেও না? তখন মোশাও বলে, হ্যাঁ, স্পেশালি আমার সামনেও না। এরপরে ওকে খাওয়াতে নিয়ে যায়, কিন্তু যখনই ও রাইস কেক দেখেছিল তখন তো গাপগুপ করে খাওয়া শুরু করবে উচেন প্রায়, তখনই মোশাও ওকে বলে, রুল নাম্বার 3, যখন তুমি খেতে যাবে তখন তুমি এই যে বাম্বু স্টিক এটা ব্যবহার করবে। এভাবে ও যখন ওটা ব্যবহার করছিল তখন মোশাওয়ের হাত থেকেই উচেন খাওয়া শুরু করে আর ওর মাথায় হাত দিয়ে বলে, ভালো ছেলে। আর এটা বলার সাথে সাথে মোশাও ওকে বলে, রুল নাম্বার 4, তুমি কোনো মানুষের এভাবে মাথায় হাত দিবে না, স্পেশালি আমার তো না, কোনো ছেলেরও না।
এভাবে ওকে একটার পরে একটা রুলস বলতে লাগে। ওর রুলস শুনতে শুনতে কান একদম গরম হয়ে গিয়েছিল উচেনের। উচেন হঠাৎই দেখে যে মোশাওয়ের হাতে কাটার দাগ। তখনই ও ওটাতে জিহ্বা দিলে সাথে সাথে মোশাও হাত সরিয়ে নিয়ে বলে, রুল নাম্বার 29, মানে 29তম রুল, যে তুমি কোনো কারোর যদি আঘাত দেখো সেখানে লিক করবে না, মানে সেটা কেউ চুষবে না। এবার উচেনের খুব রাগ হয়ে যায়। উচেন বলে, আচ্ছা এবার আমার একটা রুলস শোনো। তখন মোশাও বলে, কি রুলস? তখন উচেন বলে, আমার রুলসটা হলো তুমি আমাকে আর কোনো রুল শেখাতে আসবে না। এরপরে ওকে একটা রুমে নিয়ে আসা হয়। এখানে ওর জন্য একটা ন্যানিও ঠিক করে দেওয়া হয়, যে ন্যানি ওকে চুল বেঁধে দেয়, ওকে সুন্দর ড্রেস পরিয়ে দেয়। এরপরে যখন মোশাও উচেনের সঙ্গে দেখা করতে আসে, উচেন ওকে সিডিউস করতে লাগে আর বলে, অ্যাম আই বিউটিফুল, মানে আমি কি অনেক সুন্দর? আর ওকে আরও নানাভাবে ইমপ্রেস করতে থাকে। তখন মোশাও ওকে বলে, তোমাকে এসব কে শিখিয়েছে? তুমি তো এসব জানতে না। উচেন বলে, কেন? এসব করলে নাকি তুমি আমাকে ছেড়ে যাবে না? তখনই ওখানে সেই ন্যানি চলে আসে। উচেন ওই ন্যানিকে বলে, তুমি আমাকে যে রুলস শিখিয়েছো, মানে যেটা করলে, যে স্পেলটা করলে কোনো ছেলে আমাকে ছেড়ে যাবে না, সেটা তো এর উপরে কাজ করছে না। আমি সেটা ওর উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, কিন্তু মোশাও আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। ন্যানি এখন পড়ে যায় বিপদে। ন্যানি বলে, এটা তো আমার আর আপনার ভিতরের কথা ছিল, এটা আপনি সবার সামনে কেন বলছেন? আমাকে লজ্জা দিচ্ছেন। এরপরে মোশাও বলে, ন্যানি ও তো কোনো কিছু জানে না, ওকে আরও কিছু জিনিস শেখাতে হবে, তুমি ওকে শিখিয়ে দিও। এটা বলে মোশাও বাহিরে চলে আসে আর মনে মনে বলে, তোমাকে গুড বাই জানানোর ভাষা আমার নেই, আমি এখন আমার রাজ্যে ফিরে যাচ্ছি, কারণ আমার কাজটি তো আমাকে করতেই হবে। এটা বলে ও নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। ঠিক তখনই আমরা দেখতে পাই সোজা বাহিরে চলে এসেছে উচেন এবং চিল্লাপাল্লা করছে যে মোশাও কোথায়। মোশাও চলে গিয়েছে এটা শোনার পরে ওর মাথা একদম গরম হয়ে যায়। ওকে রুমের ভিতরে নিয়ে এসে বেঁধে রাখা হয়, কারণ মোশাও বলে গিয়েছে যেভাবেই হোক ওকে মানুষ করতে। কিন্তু উচেন বলে, আমাকে ছেড়ে দাও, আমি মোশাওয়ের কাছে যাব, ওকে আটকাবো। কিন্তু কেউ ওকে ছাড়তেই চায় না, কারণ মোশাওকে তো তার কাজে ফিরে যেতে হবে। উচেনকে যখন কেউ ছেড়ে দিচ্ছিল না, উচেন তখন ওর পাওয়ার দেখাতে শুরু করে। ওর ভিতরে যে একটা কোল্ড ওয়াটার ছিল সেটা দিয়ে ওর সামনে থাকা মানুষদের ও বরফে পরিণত করে দেয়। আর এটা সাথে সাথে সারা শহরে শোরগোল হয়ে যায়। তখনও ওই শহর ছেড়ে যায়নি মোশাও। মোশাও শব্দ শুনে দ্রুত সেখানে চলে আসে। এখানে এসে ও দেখতে পায় যে ওকে বেঁধে রাখা হয়েছে এবং উচেনকেও ছাড়িয়ে নেয়। আর যারা বরফে পরিণত হয়ে গিয়েছিল, মোশাও তাদের সবাইকেই আবার স্বাভাবিক করে দেয়। উচেনকেও এখান থেকে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু বাহিরে আসার পরে দেখে সমস্ত শহরের মানুষ ভিড় জমিয়েছে আর বলছে, ওই মেয়েটি একটা ডেমন, ওকে আমরা মেরে ফেলবো। আপনি গড বলে এটা ভাববেন না যে আপনি যা বলবেন তাই শুনবো। আপনি একটা ডেমন মেয়েকে এখানে এনেছেন, এটা আমরা মানি না, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। কিন্তু এই মেয়েটিকে নিয়ে তখন ন্যানি পালাচ্ছিল, কারণ ন্যানি জানে যে উচেন খুবই ভালো মনের এবং কাইন্ড একটা মেয়ে, সে কখনো কারো ক্ষতি করতে চায়নি, সে কোনো ডেমন নয়। ন্যানি উচেনকে বলে, তুমি এখান থেকে সোজা চলে যাবে এবং একটা বৌদ্ধ মন্দির দেখতে পাবে, সেখানে থাকবে। আর আমি খোঁজার চেষ্টা করছি মোশাও কোথায়। মোশাওকে যদি দেখতে পাই আমি অবশ্যই তোমার কাছে পাঠিয়ে দিব। এরপরে ওখান থেকে চলে যায় উচেন। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই স্বর্গে কিন্তু এটা জানাজানি হয়ে গিয়েছে। মোশাও দুনিয়াতে গিয়ে একটা ডেমন মেয়েকে নাকি একটা গ্রামে আশ্রয় দিয়েছে, সবাই সেটা নিয়ে কথা বলাবলি করছে। তো এখন স্বর্গের লোকজনও একটু চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা উচেনকে দেখতে পাই, ও সেই মন্দিরে চলে এসেছিল। কিছুক্ষণ পরে ওখানে মোশাও চলে আসে। মোশাওকে দেখে উচেন খুবই খুশি হয়, কিন্তু একই সঙ্গে ওর একটু মন খারাপও হয়, কারণ মোশাও ওকে ছেড়ে চলে গিয়েছিল। এরপরে দুজন ওখানেই থাকতে শুরু করে। মূলত কোনোভাবেই মোশাও এখন উচেনকে ছেড়ে যেতে পারবে না, আর এটাই বোধহয় ওদের ভাগ্য। আর ঠিক এর সাথে সাথেই প্রথম পার্টের গল্প শেষ হয়। এই পার্টের গল্প যদি আপনাদের একটু ইন্টারেস্টিং লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন পরের পার্ট কন্টিনিউ করব কিনা। যদিও এমন টাইপের ড্রামা সবারই খুবই ভালো লাগে, আই হোপ আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। তো ভালো লাগলে দেখা হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।